আচ্ছা ঠিক আছে, কালকের পরের থেকে আমরা এখানে শুরু করতেছি কম্পিউটেশন অফ হেসিয়ান ম্যাট্রিক্স। হুম, এখন খেয়াল করেন গতকালকে হুম আপনার একটা পয়েন্ট ছিল, গতকালকের পয়েন্টটা ছিল যে আমরা যখন আপনার ওইটা লিখবো, কি জানি বলে এটার নাম কি, ওই জ্যাকোবিয়ানটা কাউন্ট করি। হুম হুম, জ্যাকোবিয়ান কাউন্ট করার টাইমে গেল জ্যাকোবিয়ান, আচ্ছা দাঁড়ান, জ্যাকোবিয়ান হায়ার অর্ডার ডেরিভেটিভ অফ এফ, আচ্ছা জ্যাকোবিয়ান, এখানে দেখেন আমরা এইচ অফ টি ধরে নিছিলাম, তাই না? কই জানি ধরছিলাম, হ্যাঁ, একটা জায়গার মধ্যে যে এইচ টা পরে টি লিখছিলাম। হ্যাঁ এই মানে এইচ অফ টি ফাংশন ধরে নিছিলাম, তারপরে আমরা পুরা হিসাবটা করছিলাম। এই যে ডিএফএ ইজ কল্ড দা জ্যাকোবিয়ান। আচ্ছা যাই হোক, তো আজকে আমাদের যেটা করা লাগবে সেটা হইতেছে হেসিয়ান কাউন্ট করার জন্য আমরা আবার এইচ অফ টি ধরে নিব। আচ্ছা হুম, আচ্ছা, তারপরে ফাংশন a প্লাস টিভি এটা কি আমার প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন? হ্যাঁ একটা প্যারামিটার টি ধরে নেওয়া হইতেছে, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, এটা এটা হলো কি এ মাস্ট? পয়েন্টের জন্য। এটা কি মাস্ট? হ্যাঁ এই প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ধরা এটা কি মাস্ট? হ্যাঁ, এটা ধরেই তো আপনি কাউন্ট করবেন আলটিমেটলি। আচ্ছা। হুম, তাহলে দেখেন এইচ অফ জিরো হইতেছে আপনার এইচ এ, হ্যাঁ মানে এটা কি আপনার ওই এফ এর যেই ইটা কি জানি বলে, টোটাল রিপ্রেজেন্টেশনটা, মানে আপনি হলো এফ অফ এ জানেন। হ্যাঁ, আমি যদি এইচ এর মধ্যে জিরো বসাই তাইলে আমি ফাংশন অফ এ পাচ্ছি। হ্যাঁ, টি এর বদলে জিরো বসাইলাম, ফাংশন অফ এ পাচ্ছি। ক্লিয়ার? হুম। ঠিক আছে। তো এখন আমার তো দরকার হলো একটা অ্যাপ্রক্সিমেশন, মানে আপনি হলো এফ অফ এ জানেন, হ্যাঁ এখন ভি দূরত্ব মানে ভি ভেক্টরের অল্প একটু আগাইলে আপনি আলটিমেটলি এফটারে অ্যাপ্রক্সিমেট করবেন আচ্ছা। এভাবে। তো এটার জন্য আপনার এই হেসিয়ানটা লাগবে। এটার জন্য দেখেন ফার্স্ট ডেরিভেটিভটা কমন, এটা আমরা জানি, এটা আমরা অলরেডি করে আসছি। ওকে। সেকেন্ড ডেরিভেটিভ হইতেছে এই যে ফার্স্ট ডেরিভেটিভ যেহেতু আমরা পাইছি, ফার্স্ট ডেরিভেটিভের আবার ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভটা? হ্যাঁ, এটা এদিকে লেখা আছে ভাই, আপনার দিকে ওকে। তোলার তো ই নাই। হ্যাঁ, তাহলে দেখেন সেকেন্ড ডেরিভেটিভে যদি আপনি জিরো বসান, এই যে এই এইচ এর সেকেন্ড ডেরিভেটিভে যদি আপনি জিরো বসান, অলরেডি আপনি সেকেন্ড ডেরিভেটিভ বাইর করতে পারেন। হ্যাঁ, কাজে এইচ এর সেকেন্ড ডেরিভেটিভে যদি আপনি জিরো বসান তাইলে যেই ভ্যালুটা পাবেন সেটা হইতেছে ভি ট্রান্সপোজ এইচ ভি, এবং মাঝখানের যে এইচটা থাকবে সেটাই হইতেছে আপনার কি, কোয়াড্রেটিক ফর্ম। হেসিয়ান। হ্যাঁ, হেসিয়ান। হেসিয়ান, ঠিক আছে। কোয়াড্রেটিক আচ্ছা, ফর্ম তার তো মানে ভি পুরাটা। ভি ট্রান্সপোজ এইচ ভি এইটা লিখে আমার হেসিয়ানটা। না না না, হেসিয়ান হইতেছে শুধু এইচটা, এই ম্যাট্রিক্সটারে বলে হেসিয়ান। এইচ ম্যাট্রিক্সটা লিখে আমার হেসিয়ান, বড় হাতের ক্যাপিটাল এইচ এটা লিখে আমার হেসিয়ান ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেসিয়ান ম্যাট্রিক্স। ওকে, বুঝছেন, দাঁড়াও। আপনার হইলো এটা এইখান থেকে আপনি কম্পিউট করতে পারেন। মানে দেখেন হেসিয়ান ম্যাট্রিক্সটা হইলো আসলে আপনার এই যে এতটুক। ওকে। হুম, del divided by del xj, del f divided by del xi, that is হ্যাঁ cross partial. তার মানে del square f divided by del xj del xi, ক্রস পার্শিয়ালটা হ্যাঁ, লিখে আমার হেসিয়ান ম্যাট্রিক্স। মানে এই যে এইচ না, হ্যাঁ। এইচ আই জে ইজ ইকুয়াল টু হইতেছে আপনার আহ কি বলে এটারে, আপনি এমনি লিখতে পারেন, ম্যাট্রিক্স আকারে লিখতে পারেন, সেটা হইতেছে আপনার এই ডেল স্কয়ার ডেল, এটা উল্টাও হইতে পারে, উল্টা নাকি সোজা এটা আমরা একটু পরে হয়তো বা বুঝতে পারবো, এই রকম আর কি। আগে আই তারপরে জে, হুম দেন আগে আই তারপরে যে এইখানে আছে, আর এখানে হলো আপনি আগে আই দিয়ে ডিফারেন্সিয়েট করতেছেন, হুম। বুঝছেন? আচ্ছা ভাই, আমার কলিং বেল বাজছে, আমি একটু গেটটা দেখে আসি। আচ্ছা,
এনে পয়েন্ট হইতেছে বাকি টার্ম গুলারে আপনার এই যে এই ও এর জন্য বাকি টার্ম গুলারে আপনার ইনফাইনাইট পর্যন্ত দিয়া দেয় আর কি, ডট ডট দিয়া। কিন্তু বাকি টার্ম গুলার প্রপার্টিটা এখানে আর কি যে বাকি টার্ম গুলার এই প্রপার্টি ফলো করবে। বুঝতে পারছি, ক্লিয়ার। তো যাই হোক আর কি আমরা পাইলাম যে এইচ হইতেছে এইটা, এইচ অবশ্য নিচে ডিফাইন করাই আছে, হেসিয়ান ম্যাট্রিক্স। হেসিয়ান ম্যাট্রিক্স ডেল স্কয়ার এফ। দেখেন আমরা যদি এইখানে এআই যে নেই হ্যাঁ, তাহলে আপনার কি এইচ আই জে ইজ ইকুয়াল টু ডেল স্কোয়ার ডেল এক্স জে ডেল del এক্স আই, i। তাই না? ওই যে আগে যেটা একটু আগে যেটা ডিফাইন করলাম প্রথমে আমরা ওইটাই। ডেল এক্স আই করব, তারপর আমরা ডেল এক্স জে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। তখন আমরা আই জেতম পদ পাবো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমার কোশ্চেন, একটু ব্যাক করো। হুম, আচ্ছা, এই যে আমাদের সেকেন্ড টার্মটা ডেল স্কয়ার এফ, না না না, এই পরেরটা 35। আচ্ছা, এই যে তোমার রো নাম্বার 1 কলাম নাম্বার 2, খেয়াল করো, হ্যাঁ ডেল স্কয়ার এফ ডেল এক্স টু ডেল এক্স 1, হ্যাঁ, আবার রো নাম্বার 2 কলাম নাম্বার 1, এটার মধ্যে ডেল স্কয়ার এফ ডেল এক্স টু ডেল এক্স 1, এই দুইটা কি এক, এই টার্মস গুলি? একটু আগে, একটু আগে বলতে অনেক আগে, হ্যাঁ, হ্যাঁ একটা জিনিস বলছিলাম না, সেটা হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্স একটা কোয়াড্রেটিক ফর্ম তৈরি করে। এক্সাক্ট। তার মানে কি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কোয়াড্রেটিক ফর্ম তৈরি করে। ওকে, এই কারণে এই দুইটা টার্ম সমান হবে। সেম ইকুয়াল। আরেকটা পয়েন্ট আছে, কি সেটা পয়েন্ট? হইতেছে ইফ, আচ্ছা আমার ই বাঁকাকে দেখি, এফ ইজ কন্টিনিউয়াস দেন f is continuous, partial derivative also continuous, partial derivative ইফ এফ ইজ কন্টি, এটা তুমি কালকে লিখছিলাম। also continuous, then del square del x del y is equal to del square del y del x। এটার মানে হইতেছে order does not matter। এই রিজনে জিনিসটা ইকুয়াল। এখানে দেখেন বারবার কিন্তু বলে দিছে যে ইফ এফ হইতেছে কন্টিনিউয়াস, এফ এর ডেরিভেটিভ কন্টিনিউয়াস, এটা উপরের থেকে বারবার বলে আসতেছে না, কন্টিনিউয়াস হলে এই জিনিসটা সত্য হয়। বুঝতে পারছি। ডেল এক্স এম ডেল এক্স 1, তার মানে এটাও ওই যে থার্ড নাম্বার রোতে ফার্স্ট নাম্বার কলাম, আবার এম নাম্বার রোতে ফার্স্ট কলাম, এই দুইটা পদ সমানই আর কি। হ্যাঁ এই যে এটা ফাইন, এইটার এইটা ডেল এক্স 1, ঠিক আছে, ফাইন। দেখেন এক্সপ্রেশন, এটারে বলা হয় সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এটা তো আমরা মাত্রই মাত্রই তুমি দেখাইলা। যেটা হলো ক্রস পার্শিয়াল ডেরিভেটিভ বলে যখন i is not equal to j। আচ্ছা, তারপরে ইফ অল সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট অ্যারাউন্ড, আচ্ছা অ্যারাউন্ড কথাটারে অ্যারাউন্ড কথাটা ইম্পর্টেন্ট, মানে শুধু এট এ না, আশেপাশেও, আচ্ছা, এন্ড কন্টিনিউয়াস ইন এ। আর ইয়াংস থিওরেম সম্ভবত আমি যেটা বললাম ওই যে মাত্র ডেল স্কয়ার ডেল এক্স হ্যাঁ ডেল হ্যাঁ, ওয়াই, এটা এটাই সম্ভবত ইয়াংস থিওরেম, আমি ইয়ংস ভুলে থিওরেম, গেছি। এক্সাক্ট এক্সাক্ট, এটাই ইয়ংস থিওরেম, ঠিকই বলছো। আমি টার্ম জানি না, টার্ম কি এটাই? এটাই এটাই, ও আচ্ছা, ক্রস পার্শিয়ালস আর ইকুয়াল, আরে ভাই এত ম্যাথমেটিশিয়ানের নাম, নাম কি মনে রাখা যায়? সেটাই। ওকে ফাইন, তারপরটা আমরা যাই। ও তারপরে স্মুথ ফাংশন। এটা আবার কি? আহ দেখেন আপনার এমনি বুঝাই, আবার সেই একদম শুরুর ফাংশনটাতে, এটা আমার মানে
উদাহরণ দেওয়ার জন্য এই ফাংশনটা খুবই আরামের, x⁴ আচ্ছা এটা আমরা একটু গ্রাফ করি। ওকে ফাইন। নাম কি? ডেসমোস। হ্যাঁ, ওকে ফাইন, ডেসমোস সফটওয়্যার। আচ্ছা ম্যাথের ওই যে আমাদের অ্যাসাইনমেন্ট যে দিচ্ছে ওই রকম লিমিট টিমিট এগুলি দিলে অনলাইনে পাওয়া যায় এমন কোনো জায়গা আছে? এগুলি তো ভাই দাঁড়ান, পেজ জায়গা আছে, আমি একটু পজ দিয়ে নিই। ডেসমোসের? তো যেটা বলতেছিলাম, এই যে এইখানে দেখেন, আপনি বলতে পারেন না যে এই গ্রাফটা হুম যদি আরো ছোট করি, হ্যাঁ এই গ্রাফটা যতই ছোট করি, হুম। এদিকে এটার কোনো বাঁক আছে, মানে আচমকা বাঁক যাকে বলে এমন না কিছু না আছে? কোনোটা নাই, খালি জিরোতে আছে। জিরোতে আছে। হ্যাঁ, এবং আমরা একটু আগে কি দেখছি, জিরোতে এটার কোনো ডেরিভেটিভ এক্সিস্ট করে না। করেন। হুম, কাজেই আমরা আমরা শুদ্ধ বাংলায় এটা বলতে পারি যে একটা ফাংশন স্মুথ হবে হ্যাঁ যদি তার সকল পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে, বা যে সকল পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে হুম সেই পয়েন্টগুলাতে ফাংশনটা স্মুথ। স্মুথ। যে সব পয়েন্টে, যে সব পয়েন্টে ডেরিভেটিভ আরেকটা টার্ম ইউজ করা হয়, ট্যানজেন্ট আঁকা যায়। ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে অর্থাৎ ট্যানজেন্ট আঁকা যায়, ওই সব পয়েন্টে পয়েন্টে ওই ফাংশনটি কন্টিনিউয়াস হয়, না, স্মুথ সরি স্মুথ। স্মুথ হয়, সরি 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 স্মুথ হয়। তারপর বলো। এটাই, আর ও কোনো এই নেই, বুঝছেন? আচ্ছা, হম, আমরা পরেরটাই যাই, লেফট ইট। কিরে আমার ই কই, মাউস কই? ওকে, এটা কি? এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ, তাহলে হবে। এখন বলছে যে, আচ্ছা এটা হলো একটা সংজ্ঞা দিচ্ছে যে আপনার কে টাইমস ডিফারেন্সিয়াল বলে যদি আপনার এই এক্স এর আশেপাশে, এই যে অ্যারাউন্ডে যদি সকল পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, সকল পসিবল, তাহলে আমরা বলবো এটারে কে টাইমস ডিফারেন্সিয়েবল। আচ্ছা, কে টাইমস ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, মানে যেখানে হলো আপনার এই যে দেখেন আলফা বিটা, মানে ব্যাপারটা হলো এরকম যে ডেল 5 এফ, ধরেন এক্স দিয়া 2 বার করবেন, ওয়াই দিয়েও 2 বার করবেন, জেড দিয়ে 1 বার করবেন। তারপরে আরো কি কি অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, ডেল 5 এক্স, এখন দেখেন এগুলো কিন্তু আগে পরেও নিতে পারবেন যদি কন্টিনিউয়াস হয় ইয়াংস থিওরেম অনুযায়ী, তাই না? হ্যাঁ আপনি এক্স দিয়ে 1 বারও করবেন না, আপনি ওয়াই দিয়ে 2 বার করলেন, জেড দিয়ে 3 বার করলেন। এই সকল প্রকার কম্বিনেশন যদি এক্সিস্ট করে অ্যারাউন্ড এ আর কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনটার আমরা বলবো কে টাইমস ডিফারেন্সিয়েবল। আচ্ছা বুঝলেন? আর কে অর্ডার ডেরিভেটিভ হইলো আপনার, ধরেন যে আমরা তো একটু আগে দুই ভেরিয়েবলের জন্য ম্যাট্রিক্সটা কোনো মতে ডিফাইন করতে পারছি, 3 ভেরিয়েবলের জন্য আসলে জিনিসটা একটা ম্যাট্রিক্সও থাকে না, জিনিসটা একটা বিশাল খিচুড়ি হয়ে যায়, ওইটার দরকার হয় না। এটা আপনারা জাস্ট থিওরিটিক্যালি জানাইছে যে মানে আর এম এর টেইলর পলিনোমিয়াল আর এম এর টেইলর পলিনোমিয়াল। আচ্ছা যদি হয়, তাহলে যে এই সব ডেরিভেটিভের আপনার ই হয় আর কি, হিসাব হয়। বুঝতে পারছি। কেথ অর্ডার তোমার স্মুথ ফাংশন প্লাস হলো গিয়া আর কি? হ্যাঁ, মানে কে অর্ডার ডেরিভেটিভ হইতেছে এইটা, কে সংখ্যক বি নিতে হয়, বুঝতে পারছি। এই আর কি। ওকে এটা তেমন একটাই না। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস একটু লিখে নাকি, সেটা হলো গিয়া d1 f a v equals gradient vector f a into v। তোমরা সাইমন এন্ড ব্লুমের বই পড়ছো বা জানো নাম? হ্যাঁ সাইমন এন্ড ব্লুম। হ্যাঁ
এই বই কি তোমাদের পড়ায়? না, এটা অ্যাপ্লাইড টাইপের সম্ভবত, অ্যাপ্লাইড ম্যাথের বই। অ্যাপ্লাইড ম্যাথের বই? মানে অ্যাপ্লাইড ম্যাথের বই বলতে এই জিনিসগুলা তোমাদের রিয়েল অ্যানালাইসিসে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারের বই ছিল, বুঝতে পারছো? কি খুব ভালো। রিয়েল অ্যানালাইসিসে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারের বই ছিল। এক, তাহলে এই লেকচারের নাম যেটা সাজেস্ট করতেছে সেটা হইতেছে আমাদের ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, ইমপ্লিসিট এন্ড ইনভার্স ফাংশন, এগুলি হাবিজাবি পড়বো। আচ্ছা, ইমপ্লিসিট কথাটা বলতে কি বুঝেন? ইমপ্লিসিট মানে অন্তর্নিহিত, এক্সপ্লিসিটলি বলা নাই। আচ্ছা ঠিক আছে, তার মানে হইতেছে যেই ফাংশনের আমরা ডিরেক্ট ভ্যালু ক্যালকুলেট করতে খুবই ভেজাল হয়, হুম সেগুলোর জন্য আমরা এই ইমপ্লিসিট নোটেশনেই যা কাজ করার করি। এটার হুম সব অন্যতম একটা কমন উদাহরণ হইতেছে সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। দেখেন এখানে আপনি ওয়াই সমান হুম প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা একটা ভেজাল। হুম কারণ কি দুই টাইপের আসে, তাই না? তো আমরা এই জিনিসটা যাতে ফেস না করা লাগে, তাই আমরা ইমপ্লিসিট ব্যবহার করি। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন ইমপ্লিসিট ফাংশন ইন ইকোনমিক্স, এটা নিয়ে স্যার অনেকক্ষণ গেজাইছে, মুখেই মনে হয়। আচ্ছা, একটা চ্যাপ্টার 3 ঘন্টা লাগাইছে। হ্যাঁ 3 ঘন্টা সময় লাগাইছে শুধু এটার পিছনে। ওকে। আচ্ছা ফাইন। দেখেন এটাও আমরা জানি একটা জেনারেল লিনিয়ার মডেল, এম ইকুয়েশন এন আননোন। এন্ডোজেনাস আর এক্সোজেনাস ভেরিয়েবল আমরা আগে দেখছি। হ্যাঁ হুম আচ্ছা, এই থিওরেমটা তো আগে হচ্ছিল। আচ্ছা দেখেন, ফর ইচ চয়েস অফ ভ্যালুস অফ এক্সোজেনাস ভেরিয়েবলস, এক্সোজেনাস মানে এইগুলা, তাই না, কে এর বাইরে। কে এর বাইরে মানে? হ্যাঁ। হুম কে দেয়ার পর্যন্ত ইজ, কি আমার এন্ডোজেনাস? হ্যাঁ কে পর্যন্ত কি আমার এন্ডোজেনাস? হ্যাঁ, এরা এক্সো আর এরা এন্ডো। আচ্ছা, ফর x1 ডট এক্স কে এটা লিখে আমার এন্ডোজেনাস, আর এক্স কে প্লাস 1 থেকে এক্স এন পর্যন্ত লিখে আমার এক্সোজেনাস। হ্যাঁ, বেসিক্যালি বিটা, তাই না? না না না, বি না, বি না, এক্স ইকুয়ালস বি, যেটা ওই বি গুলি নাকি? না না না, ওই আপনার প্রথম দিন ক্লাসে পড়েছিলাম না যে এম এর চাইতে ছোট ধরেন একটা ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার যে অফ। এই পর্যন্ত যদি আমরা নিয়ে নেই, কে পর্যন্ত, হ্যাঁ। তাইলে এখন বলছে যে যদি এই কে সমান এম হয়, অর্থাৎ আমরা এন্ডোজেনাস হিসাবে নিব হইতেছে এই এম পর্যন্ত, আর এইখানেও নিব এম পর্যন্ত। হুম তাহলে কি এ 1m এক্স এম, হুম এদিকে এ এম এম এক্স এম। এই পর্যন্ত নিব। তাহলে বাকি যে কে প্লাস মানে এম প্লাস 1 থেকে এন পর্যন্ত আছে, হুম সেগুলো সাইডে থাকবে। আচ্ছা, এতটুক বাদ দিয়া দিলে বাকি যেই ম্যাট্রিক্সটা থাকবে, সেটা র্যাঙ্ক যদি কে হয়, কোনটা ডান দিকের ম্যাট্রিক্সটা না বাম বাম? বাম বাম, বাম। হিসাব করেন এই যে হ্যাঁ 1 থেকে কে, তার মানে কি বামেরটা না। হ্যাঁ হ্যাঁ। এই ম্যাট্রিক্স মানে যদি আপনার কে ইকুয়াল টু এম হয়, অর্থাৎ আমরা এম পর্যন্ত নেই, এটা হইতেছে প্রথম হিসাব। হুম হুম মানে আমরা এখানে একটা জিনিস বুঝাইতেছে, সেটা হইতেছে যে আপনার ইকুয়েশনের চাইতে ভেরিয়েবল বেশি, তাই না, হুম n is greater than equal to m। আবার এটা বুঝাইতেছে যে এন্ডো is equal to ইকুয়েশন নং
ইজ ইকুয়াল টু এম, বুঝছেন? হ্যাঁ আর এক্সো ইজ ইকুয়াল টু এন মাইনাস এম। এটা হইতেছে আপনার এই যে এই জিনিসটা বোঝায়। আর এক্সোজেনাস ইকুয়ালস হুম, তোমার এন্ডোজেনাস। হ্যাঁ, ওকে rank equal to row for a square matrix, এটা হলো আরেকটা ব্যাপার, implies determinant, এটা আপনার শুরুতে লিনিয়ার অ্যালজেব্রায় ছিল, এটা আপনার আমি প্রথম ক্লাসেও বলছি, মনে আছে নাকি আপনার জানি না। ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়ালস জিরো র্যাঙ্কের হ্যাঁ, জন্য। র্যাঙ্ক যদি রো সংখ্যার সমান হয় তার মানে ডিটারমিনেন্ট নন জিরো, এবং ভাইস ভার্সা। ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে আমরা বলতে পারি র্যাঙ্ক হইতেছে রো সংখ্যার সমান, বা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলাম সংখ্যার সমান। স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া তো ডিটারমিনেন্ট আমরা পাইতাছি না। হবে না। স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখা তোমার ডিটারমিনেন্ট যদি নন জিরো থাকে তাহলে র্যাঙ্ক হলে গিয়া রো এবং কলাম সংখ্যার সমান। হ্যাঁ, এটা আপনার ফার্স্টের দিকে লিনিয়ার অ্যালজেব্রা পড়াইছে, ওই লেকচার 2, 3, 4 এ পাবেন। এই যে টি, এই টিটা হলে তোমার ট্যাক্সের ওয়াই মাইনাস টি নেট ইনকাম, ইনকাম থেকে ট্যাক্স বিয়োগ দিতে হয়। মানে টি কি কনস্ট্যান্ট? টি ইজ এ কনস্ট্যান্ট। আচ্ছা, তাইলে দেখেন এইটারে যদি আমি, এটা হলো একটা মডেল, এইটা এই মডেলটারে আমি, আর এম টু দি পাওয়ার এস কি, মানি সাপ্লাই। এটা কি কনস্ট্যান্ট? সাপ্লাই ইজ এ ফাংশন অফ, না না না, মানি সাপ্লাই ইজ এ ফাংশন অফ তোমার ইনকাম এবং ইন্টারেস্ট রেট। ওই ছোট একটা লেগে ইন্টারেস্ট রেট আর ওয়াই আচ্ছা, লেগে তাহলে যদি রেটটাও কি কনস্ট্যান্ট? কোনটা? রেট, রেট মানে সরি ইন্টারেস্ট রেট আর, ইন্টারেস্ট রেট। হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আই জিরো, না না না, আই আর তো ভেরিয়েবল, বুঝতে পারছো? সি1 সি2 লেগে আমার কোফিশিয়েন্ট, আর গিলি তো আমাদের ভেরিয়েবল। আর যদি ভেরিয়েবল হয়, আচ্ছা হ্যাঁ দেখি, আর ভেরিয়েবল, এগুলি ওয়াই আর এগুলি সব ভেরিয়েবল। ওকে, তাহলে দেখেন এই জিনিসটা মডেলটারে আমি চিনি না, আমার না চিনলেও চলবে। হুম, এটারে বলছে যে একটা দুই ইকুয়েশনের সিস্টেম হিসাবে লেখা যায়। দেখা যায়। এভাবে লেখা যায়, ওকে সেটা হইতেছে যে এইটারে সেম থাকবে আর বাকি তিনটারে কম্বাইন করে। হুম বাকি তিনটারে কম্বাইন করে ভেরিয়েবল থাকতেছে আলটিমেটলি ওয়াই আর আর, কারণ আপনার সি এবং আই চেঞ্জ হইতেছে। এখন যদি ওয়াই এবং আর কে এন্ডোজেনাস ধরা হয়, জি, টি আর এম রে এক্সোজেনাস ধরে, এক্সোজেনাস ধরি। হুম, তার মানে কি জি, টি আর এম রে আপনি কনস্ট্যান্ট ধরে নিতেছেন, তাই না? এক্সোজেনাস বানানো মানে তো কনস্ট্যান্ট বানানো। কনস্ট্যান্ট ধরা। তাহলে আপনি ওয়াই আর আর এর সবসময় একটা ইউনিক সলিউশন ইউনিক পাবেন। সলিউশন পাবো কারণ দুইটা ইকুয়েশন দুইটা এন্ডোজেনাস ভেরিয়েবল। হ্যাঁ, ওকে ফাইন। তো এটা দেখেন, ইন সাচ কেস উই হ্যাভ এ ফাংশন ফ্রম R3 টু R2। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ছিল ভেরিয়েবল ছিল মনে হয় কয়টা? ওয়াই একটা ভেরিয়েবল, সি একটা ভেরিয়েবল, আই একটা ভেরিয়েবল, বুঝতে পারছো? না এটি না, যে কোনো এইখানে প্রকার ভেরিয়েবল। মানে এই মূল ইসে কয়টা ভেরিয়েবল ছিল? ভুল কিসে? এন্ডোজেনাস না এক্সোজেনাস? হুম, এন্ডোজেনাস ভেরিয়েবল না এক্সোজেনাস ভেরিয়েবল? মানে নরমালি, ও আচ্ছা, এটা এক্সোজেনাস গুলা হলো আপনার R3, তাই না? তার মানে কি এই এগুলো হলো এক্সোজেনাস, এগুলার যদি আপনি ভ্যালু অ্যাসাইন করেন তাহলে আপনি ওয়াই আর আর এর সলিউশন পাবেন। তাহলে আলটিমেটলি আপনার ফাংশনটা হইতেছে হলো R3 থেকে R2। R2। হুম, এইটাই এখানে বলছে যে R3 আচ্ছা থেকে, R3 হইছে কেন? R3 কি হইছে যে আমার জি, টি আর এমএস এই তিনটা হ্যাঁ হ্যাঁ একসাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে জি, এই তিনটা
এক্সোজেনাস ভ্যারিয়েবলকে আমি r2 অর্থাৎ y এবং r এ কনভার্ট করলাম। হ্যাঁ, এটারে আপনি যে এমনিও ধরতে পারেন, ধরেন যে আপনার আমি ই আইকা দেখাই, কই গেল, আচ্ছা এই জিনিসটারে নিতে পারলে ভালো হইতো। আগের পেজে জায়গা আছে কিন্তু আগের পেজে নাই আর কি। এই নিচের লেখাটা না থাকলে এখানে আপনার আইকা দেখানো যায়। আচ্ছা এখানেই দেখায়, যেমন ধরেন বাম পক্ষরে আপনি লিখতে পারেন এইভাবে না, 1 মাইনাস বি, তারপরে হইলো i1, আর এদিকে c1 মাইনাস c2, হুম, এটা হইতেছে আপনার ম্যাট্রিক্স ফর্মে। yr ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে হলো জিটি আর বি, জিটি আর এম। তাহলে আমি আগে জিটি আর এম, আচ্ছা আপনার চেহারা সরাই, চেহারা তো জরুরি না, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, ধরেন যে এদিকে আগে জিটিএম দিলাম, জিটিএম। তাহলে প্রথম লাইনের ক্ষেত্রে হইতেছে আপনার জি গুণ হয় 1 দিয়া, আর টি গুণ হয় বি দিয়া, এম, আচ্ছা এম এস, এম গুণ হয় 0 দিয়া, আর এদিকে হইলো আপনার কত, 0 0 1 দিয়া, প্লাস এ প্লাস আই নট 0। দেখেন তো আপনার পুরা সিস্টেমটারে ম্যাট্রিক্স দিয়া এইভাবে লিখতে পারেন না? হ্যাঁ, দেখা যায়। কিন্তু এখান থেকে শুধু ওয়াই আর এর ফর্মুলা ভেজাল, খাস বাংলায়। এখান থেকে শুধু ওয়াইআর এর ফর্মুলা ভেজাল। দেখেন আপনার কারণে এটা বিয়োগ কইরা আপনি আবার জিনিসটারে ইনভার্স ইনভার্স না, এটা ভেজাল না? হ্যাঁ, তাও নিতে পারেন যদি আপনি ওই যে এই যে এটার ইনভার্স করেন, কিন্তু এটার ইনভার্স করাটা তো একটা ঝামেলা। তাকান কোনটা ইনভার্স করার কথা কইছি, জিটিএমএস। এই যে এটারে, আচ্ছা। এটার ইনভার্স করাটা তো ঝামেলা। হুম। এখন আমাদের ওয়াইআর এর আলাদা ফর্মুলা বের করার দরকার নাই। আচ্ছা। কেন দরকার নাই? কারণ আমরা চাইলে এখানে যেটা করতে পারি আমাদের প্রয়োজনে, হুম, ঠিক আছে, সেটা হইতেছে যে আমরা ওয়াইআর এর বৈশিষ্ট্য হুম, জাস্ট এই যে এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটার থেকে আমরা কিছু বৈশিষ্ট্য হিসাব করতে পারবো। এ প্লাস আই জিরো থেকে। মানে এই যে এই পুরা ফর্মুলাটা, এটা তো পুরাটা একটা ফর্মুলা, আমার এখানে জায়গা নাই দেখে আমি সাইড ওয়াইজ লিখছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এই পুরাটা একটা ফর্মুলা না, এই যে হ্যাঁ, হ্যাঁ, দেখেন বাম পক্ষ ডান পক্ষ, এবং তারা বাম তো পক্ষ ইকুয়াল। ডান পক্ষ ঠিক আছে। এবং তারা ডাইমেনশন অনুযায়ী মিলে। হ্যাঁ, দাও, হ্যাঁ, ওকে। তো ফর্মুলাটা যেহেতু ভেজাল, আমরা তাই এদিকে যাব না, আমরা ওইটা ছাড়াই এটার কিছু বৈশিষ্ট্য হিসাব করব। ওইটা কেমনে করতে পারি? ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যে বামে যা আছে তাই থাকুক, আমরা এখন এটা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন এইসব হাবিজাবি করব। ও ওকে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিছে। পি ফাংশন প্রাইম এক্স মাইনাস ডব্লিউ। তো এইখানে বলছে যে এক্স আবার পি পি ডাব্লিউর আরেকটা ফাংশন, হ্যাঁ, তো এটার বিহেভিয়ার কেমন হবে? আচ্ছা। হ্যাঁ, কনজিউমার ভ্যারিয়েবল কিছু প্রবলেম আছে যেগুলো আপনার ডাইরেক্ট ফর্মুলা বাইর করা, কারণ এইখান থেকে আপনার ডাইরেক্ট এক্স বাইর করাটা মুশকিল। আচ্ছা, হুম, পি নিজে একটা এক্স এর ফাংশন। এক্স নিজে একটা পি এর ফাংশন। এর ফাংশন আবার বুঝতে পারছি। হুম, আবার ডাব্লিউ এর ফাংশন, ই এই যে এক্স। এক্স। আচ্ছা, হুম, তাহলে এটা সুযোগ, কেমনে এই জিনিসটা তাইলে কেমনে করে ডিফারেন্সিয়েশনটা? এটাই আর কি এখন দেখবো। আপনারা আগে
ও আচ্ছা, এতক্ষণ ধরে ওই যে ইমপ্লিসিট ফাংশন ইন ইকোনমিক্স এই উদাহরণ দিতেছে এতক্ষণ ধরে। হ্যাঁ ওকে, এটা ছিল একটা, এইখানে ছিল অনেকগুলা। তারপরে ও এই স্যারেও দেখি এই এক্সাম্পলে দিছে, কোনটা? এই যে এক্সিস, এইটা? আমি উপরে যেটা দিলাম ওইটাই তো দিছে। আমি কিন্তু ভাই এটা কালকে পড়ি নাই, মানে আমি জানি না যে স্যার এটাই ইউজ করছে। আচ্ছা, হুম, তারপরে তাহলে ডু দেখেন, ইমপ্লিসিট ফাংশন ইভেন এক্সিস্ট? হ্যাঁ, তো ইমপ্লিসিট ফাংশনরা যে এক্সিস্ট করে তারা কি রকম বিহেভিয়ার করে। আচ্ছা। হুম, দেখেন, যখন আপনার জি এক্স ওয়াই, মানে এটা একটা সার্কেল, ধরেন যে এই সার্কেলটা, এই সার্কেলের ক্ষেত্রে আপনি যদি এটারে এক্স ওয়াই এর ফাংশন হিসাবে হিসাব করেন, তাহলে ফাংশনটা আসতেছে এইরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। ওয়ান। হ্যাঁ, এইটা সমান ধরেন 0। হুম। তাহলে এতে কি, যদি আমরা এই জিনিসটা ধরে নেই, হুম। তাহলে কি ওয়াই রে আপনি এক্স এর একটা কন্টিনিউয়াস ফাংশন বলতে পারেন? না, কারণ ওয়ান আছে। কারণ ওই যে ওই ভেজালটা আর কি, হ্যাঁ। আমরা তো বলতে পারি না। আচ্ছা, তাহলে আমি কভার পেজ থেকে এটা মুছে দিতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, পরে মুছতেছি। আচ্ছা, এই জিনিসটা এখান থেকে আগে সরাই, পরে দেখা যাবে দুই জায়গায় থাকতেছে ভেজাল। এবারে মুছ, কই গেল, এখানে। ওকে। ওইটা চলে গেল কেন? আচ্ছা, যাক। তো এখানে পয়েন্টটা তো বুঝছেন যে সোজা কথায় y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট মাইনাস ওভার ওয়ান ওয়ান মাইনাস মাইনাস এক্স ওভার স্কোয়ার। ওয়ান মাইনাস আর সো এটা স্কয়ার। একটা কন্টিনিউয়াস ফাংশন নাও হইতে পারে। হ্যাঁ। হুম, ও, যে এক্স এর চেঞ্জ গুলা ওয়াই এর উপরে অ্যাব্রাক্টলি পড়তে পারে। হুম। আর লাস্টে কি বলছে যে আমরা কি জি রে এমন ভাবে টুকরা করতে পারি যাতে ওই অংশটাতে এটা কন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস অংশটাতে। না, মানে ধরেন যে এইখানে তো ঝামেলা ছিল। হ্যাঁ। তাহলে দেখেন, আমরা যদি দুইটা ফাংশন নেই, ধরেন যে একটা হইতেছে আপনার g1 xy is হ্যাঁ। equal to x square plus y square minus 1 comma y greater than equal 0, হুম। g2 xy is equal to y square minus 1, y is less than 0। তাহলে কি পাবো দেখেন, এখান থেকে পাবো হইতেছে y is equal to root over 1 minus x square, আর এখান থেকে পাবো হইতেছে y is equal to মাইনাস, কারণ আমরা তো আগে বলছি নেগেটিভ, হ্যাঁ। তাই না? হ্যাঁ, ঠিক আছে। y এখানে আপনার i is equal to 1 থেকে মাইনাস 1। হুম, আই আসলো কই থেকে? ইন্টারভালটার কি? হ্যাঁ, ইন্টারভেল। এইখানেও i ইকুয়াল টু 1 থেকে মাইনাস 1, অসুবিধা নাই তো, দুইবার থাকতেই পারে। ওকে, ফাইন। তাহলে দেখেন, আমরা এই যে আলাদা একটা ফাই এক্স ডিফাইন করে নিলাম। আচ্ছা। এটা হলো আগের স্লাইড। ওকে, তারপর? এখন জিনিসটা ডিফারেন্সিয়েবল নাকি? তাহলে এই এক্সাম্পলটা, আগের যে এক্সাম্পলটা দিছো ওইটার তুমি ফাইটা কোনটা বসাইতেছো? জি2? এই যে দুই জায়গায় দুইটা আলাদা ফাই আর কি, ধরেন যে i ইকুয়াল টু মাইনাস, এটা হলো একটা ফাই g1, হুম। বা এটারে ধরেন আপনি ফাই 1 বলতে পারেন, হুম। এটা হলো আমার ফাই 2। হুম। ঠিক আছে?
আপনি হিসাবটা বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ আমি দুইটা স্প্লিট করে ফেললাম আর কি। হ্যাঁ, স্প্লিট করলে দেখেন, স্প্লিট করার পরে এই জিনিসটা কন্টিনিউয়াস না? হ্যাঁ কন্টিনিউয়াস, এই আবার পার্টটা। এটার আমরা ডিফারেন্সিয়েটও করতে পারি না? হ্যাঁ পারি। হুম। হ্যাঁ পারি। তো ডিফারেন্সিয়েট করতে হলে এখানে আবার আমার ওয়ানডারে বাদ দিতে হবে, কারণ ওই যে নিচে 1/, চলে আসবো, তো ওয়ানডারে বাদ দিতে হবে। আচ্ছা বাদ দিলাম, অসুবিধা নাই। হুম। তাহলে এটাই বলছে যে আপনার কোশ্চেন হলো যে যদি আমরা এরকম টুকরা করতে পারি হুম, এবং এটা সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, হুম, এই যে দেখেন, ইফ phi exists and differentiable, then এইটা, এটাও তো আমরা দেখলাম। হুম। আচ্ছা দেনের পরে আরেকটা আছে, তাইলে আমরা বলতে পারি phi প্রাইম এক্স নট হইতেছে আপনার এই জিনিসটা পার্শিয়াল ডেরিভেটিভ। এইটা। হুম। নেগেটিভ মানে মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভের অনুপাত। তাহলে এবার আমরা আবার আগের হিসেবে ফিরত, যে আগের এটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 phi 1, এটা হ্যাঁ, তাই না? বা আমরা হ্যাঁ, বলতে পারি phi 1 এক্স ওয়াই, বা না আচ্ছা phi 1 তো এটা ছিল না, phi ছিল আপনার এরকম যে জি অফ এক্স কমা phi অফ এক্স মানে হইতেছে √1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ এখানে হলো আপনার, আচ্ছা এটা phi 1 না, এটা হইতেছে phi 1। কি কয়, কই গেল আমার ইরেজার, কই, এইগুলারে আপনি বলবেন phi 1 আপনার প্রফেসরের ভাষ্য অনুযায়ী। এই যে এটা হইতেছে আপনার, আচ্ছা আগের এটার মধ্যে একটু যদি যাই, হুম, কোনটা? আগের এটা পরেরটা। এটা এদিকে কোন ভাই, কোনটা আগে একটা বললেন? এই যে তোমার এই যে জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ, দেখো পরবর্তীতে তোমার একটা ওয়াই পাইছে, ওয়াইটা পাইছে কই থেকে? ওয়াইটাই ব্র্যাকেটের তো মধ্যে আপনার ফাই, মানে আপনি ওয়াই রে ফাই হিসাবে ডিফাইন করতেছেন, কারণ ওয়াই আপনি, ইকুয়াল ফাই এক্স। হ্যাঁ, মানে ব্যাপার কাহিনীটা করছে এরকম যে আপনি ওয়াই রে শুধুমাত্র এক্স এর ফাংশন হিসাবে প্রকাশ করতে পারতেছেন না। আচ্ছা। হ্যাঁ, এই কারণে আপনি কি করছেন, যে একটা মানে ডোমেইন রেস্ট্রিক্ট করে ফাই আকারে একটা এক্সপ্লিসিট ফাংশন আকারে লিখতেছেন। ওয়াই এর বদলে আমি ফাই এক্স লিখতেছি। হ্যাঁ ওয়াই হ্যাঁ, ইজ এ ফাংশন অফ ফাই এক্স। তাই ওয়াই কি? ইজ দা ফাংশন ফাই এক্স, মানে ওয়াই এর ভ্যালু হইতেছে আপনি ফাই এক্স দিয়া পাইতেছেন। আচ্ছা। হুম। মানে ব্যাপারটা হলো এরকম যে এমন একটা ফাই এক্স, দেখেন জি ফাই এক্স মানে কি, ফাই এক্স জিনিসটা ফাংশনটা স্যাটিসফাই করে। আপনি এখানে দেখেন ফাই এক্স কি, ফাই এক্স হইতেছে আপনার এটা কোনটা? ফাই 1। হ্যাঁ, এটা ফাই ওয়ান, এটা ফাই টু, বুঝতে হ্যাঁ, পারছি। তো ফাই 1টা কি আপনার জি অফ এক্স কমা ফাই 1 এক্স সমান কি আপনার এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1, এটা সমান 0 না? হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তাই বলছে যে সরি, জি অফ এক্স কমা ফাই এক্স 0। একটু আগের স্লাইড একটু রাখবো, আমি একটু জিনিসটা নোট করি, একটা মিনিট। হ্যাঁ দাঁড়াও। আমরা কি করছি, জি অফ এক্স ফাই এক্স নিছি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস জিরো। আচ্ছা বুঝতে পারছি, ওকে ফাইন। তারপর তাহলে দেখেন এই যে জি অফ ফাই 1 এটা স্যাটিসফাই করে না? এই জায়গাটা, হ্যাঁ। যেটা হুম, হুম, ওটাই বলছি যে মানে আপনার এই এইদিকের যেই রাউন্ড 3 তে দিছে যে জি অফ এক্স ফাই এক্স ইকুয়াল টু 0, হুম, এটা স্যাটিসফাই করতেছে। তাইলে
ফাই প্রাইম এক্স নট হবে এটা, কারণ আপনার নরমালি ফাই এক্স নট জিনিসটা তো ভেজাল। আপনি চিন্তা করেন যে ডিডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর হিসাব করা অনেক ভেজাল না? হ্যাঁ হুম। হ্যাঁ কিন্তু আপনি যদি এই ফর্মুলা ইউজ করেন, কই গেল কলম, কই, এই যে কলম, এই ফর্মুলাটা ইউজ করেন, তাহলে ডেল জি ডেল এক্স সমান কত ছিল? আচ্ছা, জি হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ ডেল জি ডেল এক্স এর মান কত? del g dx 2x और ডেল জি ডেল ওয়াই, 2y। তাহলে এই ফর্মুলা অনুযায়ী ফাই প্রাইম এক্স নট সমান হইতেছে মাইনাস 2x নট ডিভাইডেড বাই 2 ইন্টু ওয়াই, মানে কি ফাই না, হ্যাঁ রুট ওভার 1 মাইনাস এক্স নট স্কোয়ার। এই জিনিসটা ভেজাল, আচ্ছা কিন্তু আপনি যদি ইমপ্লিসিট ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করেন তাহলে জিনিসটা খুবই ইজিলি ক্যালকুলেটিভ। বুঝতে পারছি, কিন্তু এটা করতে গিয়ে তো আরো ই করে ফেলছে, ঝামেলা করে ফেলছে। কোনটা করতে গিয়া? যে ফর্মুলাটা লেখছে একবারে লাস্টে, কি করতে গিয়ে? অনেক বড় না ক্যালকুলেশনটা? না, ও আপনারও তো আর পরীক্ষা বলবো না এই ফর্মুলা মুখস্থ লিখো, মানে ফর্মুলা ডেরিভেশনটা মুখস্থ লিখো। হ্যাঁ, আপনার পরীক্ষা এই কি ফর্মুলা দিয়ে দেয় নাকি? না, ফর্মুলাটা তো খুব বেশি বড় না। হ্যাঁ এটা ঠিক। ওকে, ঠিক আছে। y prime is equal to gx by gy minus, okay, implicit function theorem in R2। এতক্ষণ আমরা জানলাম R1 এর ইমপ্লিসিট ফাংশন। একটু আগে দিতে যাই, ওই যে তুমি যে ইয়ের এক্সাম্পলটা দেয়া 5 প্রাইম x, আমার ডিনোমিনেটরটা কই থেকে আসলো? 2 ইনটু 1 মাইনাস x0 হোল স্কয়ার। এটাই আপনার এই যে ফাই এক্স নট না? হ্যাঁ 5x নট। তাহলে এই যে ফাই প্রাইম এক্স নট তো এটারই ফর্মুলা, y এর বদলে ফাই এক্স নট বসাইবেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে এই পারছি। যে এই ওয়াইটা, বুঝতে পারছি, এখানে y এর বদলে পাই এক্স নট বসিয়ে ঠিক আছে, ফাইন। তারপরে বলছে R2 তে ইমপ্লিসিট ফাংশন থিওরেম, তারপরে জাস্ট ওই এই যে এই ফাংশনটারই কন্টিনিউয়েশন আর কি। এই যে মাত্র আমরা যেটা দেখলাম, যদি y এর পার্শিয়াল ডেরিভেটিভ নন জিরো হয় হুম তাইলে y প্রাইম এক্স নট হইতেছে এইটা। আচ্ছা, যেটা আমরা বানাইলাম। মানে এটা হলো থিওরেম, এটা আপনি ইউজ করা লাগবে আর কি। ওই ইমপ্লিসিট ফাংশন দেওয়া থাকলে আপনি তো ইউজ করবেন এটা। আচ্ছা মানে কি, যে দেখেন প্রিমিসটা দেখেন, এক্স নট ওয়াই নট R2 এর একটা বিন্দু, এটা নরমাল, আচ্ছা r ইজ গ্রেটার দেন 0, আর জি হইতেছে এক্স নট ওয়াই নট এর আশেপাশে। এই যে এই C1 মানে কি? এই যে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। না, ফার্স্ট ডিফারেন্সিয়াল ইজ কন্টিনিউয়াস। ফার্স্ট ডিফারেন্সিয়াল ইজ কন্টিনিউয়াস। মানে নিজে তো কন্টিনিউয়াসই, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে সেটাও কন্টিনিউয়াস হবে।
আচ্ছা, প্রথমবার নিজে কন্টিনিউয়াস, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে তাও কন্টিনিউয়াস। ওকে, একটা মিনিট একটু লিখে নিই জিনিসটা। এটা তো আপনার যে আগের ক্লাসে ছিল C1, হ্যাঁ, তারপরে সি, C1 হ্যাঁ C2 হইতেছে দুইবার। কন্টিনিউয়াসি একে প্রথমবার ডিফারেন্সিয়েট করলে তাও কন্টিনিউ, প্রথমবার ডিফারেন্সিয়েট করলে তাও কন্টিনিউয়াস। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এখন বলছে যে মনে করি এক্স নট ওয়াই নটে জি এর ভ্যালু হইতেছে সি। আচ্ছা, যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ নন জিরো হয়, হুম, তাইলে এই শর্তগুলা পূরণ হবে। শর্তগুলা পড়েন ভাই, লেখেন, মানে পড়েন, মানে শর্তগুলা কি বলছে। প্রথমটা বলছে যে ওয়াই নিজে একবার কন্টিনিউ, নিজে তো কন্টিনিউয়াসই, সেকেন্ড বার তোমার ই করে ডিফারেন্সিয়েবল হয়। জি এক্স ওয়াই এক্স ইকুয়াল সি ফর অল এক্স আই, ঠিক আছে। ওয়াই এক্স জিরো সমান সমান আমি ওয়াই জিরো পাচ্ছি, দেন ওয়াই প্রাইম এক্স জিরো ইকুয়াল আগের ফর্মুলাটা যেটা আমরা আগে ইউজ করছি। ঠিক ওকে, আছে, তার মানে প্রথমটা দিয়া বুঝাইলো যে ডিনোমিনেটরটা জিরো হইতে পারবে না, হ্যাঁ ডিনোমিনেটর জিরো হলে তো এই যে এই জিনিসটা এটা আনডিফাইন্ড। আনডিফাইন্ড হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, ওইটা গ্যারান্টি দেওয়ার জন্য বেসিক্যালি এই কাজটা করে। এটাই। ওকে ফাইন। আচ্ছা, যদি আপনি ফাংশনের, ধরেন যে একটা টু ডাইমেনশনাল ফাংশনের, হুম, হ্যাঁ, ভ্যালুটারে আপনি কনস্ট্যান্ট বানায় ফেলেন, একটা নির্দিষ্ট ভ্যালুর একটা কনস্ট্যান্ট বানাইলেন। কিরকম? যেমন ধরেন যে আপনার ফাংশনটা হইল, সরি, জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হুম, ইজ ইকুয়াল টু জি অফ এক্স ওয়াই। ওকে, ঠিক আছে, এখন আপনি ধরলেন যে লেট জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, এখন দেখেন আপনার গ্রাফটা কেমন হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এর গ্রাফটা কি? রেডিয়াস, তোমার বৃত্ত সার্কেল, রেডিয়াস ওয়ান। সার্কেল, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি ধরেন জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ইকুয়াল স্কয়ার টু ইকুয়াল 4। 4। তাহলে কি পাবো আমরা ভাই, তাহলে কি পাবো আমরা? রেডিয়াসটা আমার চেঞ্জ হয়ে গেছে এখন 2 তে। রেডিয়াস চেঞ্জ হয়ে কি হয়, কত হয়? 2 হয়। 2 হয়, তাহলে আমরা পাবো এটা। হ্যাঁ, আবার এটার জন্য আমরা কি পাইছিলাম, সেটা হইতেছে আপনার জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 জন্য, জি অফ কোনটা? 0। মানে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে এখানে কি কি হয়? আনডিফাইন্ড, কারণ 0 ইকুয়ালস 1 হয়। কেন 0 ইকুয়াল 1 হবে কেন? সরি, 0 প্লাস 0 ইকুয়াল 0 হয়। আমরা মানে মেন শুধুমাত্র অরিজিন। অরিজিন থাকি। তাহলে দেখেন এই যে সি, এখানে বলছে না জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি, হ্যাঁ, সি এর 3টা ভিন্ন ভ্যালুর জন্য আমি 3টা গ্রাফ পাইছি না? হ্যাঁ পাইছি। এগুলারই বলে হলো লেভেল কার্ভ। আচ্ছা, বুঝতে পারছি। লেভেল কার্ভ অফ জি এট সি, এই যে দেখেন এল সি, হুম, নামের মধ্যে সি আছে, ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, তো লেভেল কার্ভের দেখেন ইমপ্লিসিট ফাংশন থিওরেম অনুযায়ী যদি এক্স নট ওয়াই নট একটা লেভেল কার্ভের বিন্দু হয় হুম, যেখানে, এবং জি ওয়াই মানে হইতেছে আপনার এটা আর কি
আচ্ছা, GY X নট Y নট মানে হইতেছে আপনার ডেল জি ডেল ওয়াই। এটারে সংক্ষেপে GY সাইডে একটা সাফিক্স দিয়া লেখে। ওকে ফাইন, জানি এটা। তাহলে লেভেল কার্ভটা আপনি এইভাবে প্যারামিটারাইজ করতে পারেন। আচ্ছা তারপরে এটা হইতেছে আপনার এই যে C1 ফাংশনটা হ্যাঁ তার গ্রাফ হবে, আর স্লোপ ওই আগের থিওরেমটাই, স্লোপ হবে হলো আপনার এইটা, কারণ এটা তো একটা কার্ভ, কাজে আমরা জিওমেট্রিক্যালি এটার স্লোপ বের করতে পারি ওই যে আগের হ্যাঁ, থিওরেম অনুযায়ী। এগুলো আপনার লেখা লাগবে না, এইখান থেকে আপনি দেখেন এই লাইনগুলো বুঝেন নাকি, তাইলেই হবে। ঠিক আছে ফাইন। এখন দেখেন এর আগেরটা ছিল GY নট ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে, হ্যাঁ যদি GX নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হয়, তার লেভেল তাহলে আগের জিনিসগুলাই হবে, খালি আপনি এক্স রে ওয়াই এর ফাংশন হিসেবে লিখবেন। আচ্ছা এই যে, বুঝতে পারছি, তখন ওইটা ডিনোমিনেটর হয়ে যাইতেছে, হ্যাঁ তখন জিনিসটা পুরো উল্টায় যাবে। উল্টাই এই যাইতেছে, ফ্লিপ করতেছে, বুঝতে পারছি, ক্লিয়ার। লেভেল কার্ভটা মোটামুটি ক্লিয়ার। হুম। যদি দেখেন এখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ মানে সেটা হইতেছে যে এই সবার লাস্টের ইটা কি, নোটেশনটা কি? ওই যে গ্রেডিয়েন্টটা। হ্যাঁ, যদি গ্রেডিয়েন্ট নন জিরো হয় হ্যাঁ তাইলে আমরা পয়েন্টারে বলবো একটা রেগুলার পয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টের মধ্যে আমার সমস্ত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জ্যাকোবিয়ান গিরিজ ছিল, তাই না? গ্রেডিয়েন্ট মানে হইতেছে আপনি ওই যে গ্রেডিয়েন্ট বের করতেছেন মানে ডেল এক্স, ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স, সরি হ্যাঁ, ফার্স্ট অর্ডারটা, শুধুমাত্র ফার্স্ট অর্ডারটা। ডেল জি ডেল এক্স আর ডেল জি ডেল ওয়াই, এই ভেক্টরটা, হ্যাঁ এই ভেক্টরটা যদি নন জিরো হয় হ্যাঁ তাহলে আপনি এই পয়েন্টটারে বলবেন একটা রেগুলার পয়েন্ট। আপনি নোট করে রাখেন রেগুলার পয়েন্ট, স্লাইড নাম্বার 12, ওকে জাস্ট এটা আর কি মনে রাখবেন, মানে যাতে সংজ্ঞা পান, বা আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন রেগুলার পয়েন্ট। রেগুলার পয়েন্ট, স্লাইড নাম্বার 12, এটা কি বলছে? ডেল জি এক্স জিরো ওয়াই জিরো নট ইকুয়াল জিরো, তখন এক্স জিরো ওয়াই জিরো রেগুলার পয়েন্ট। আচ্ছা যদি সব একটা কার্ভের একটা লেভেল কার্ভের সব কয়টা পয়েন্ট রেগুলার হইলে সেটা আমরা বলবো একটা রেগুলার কার্ভ। ওকে ঠিক আছে। যেমন দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 না, হুম এখানে 1 0, আচ্ছা এটা হলো একটা রেগুলার কার্ভ। কোনটা? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, রেগুলার কার্ভ, হ্যাঁ, কারণ গ্রেডিয়েন্টটা জিরো না। কারণ দেখেন এটা কি অরিজিন দিয়া যায়? না, এটা অরিজিন দিয়ে যাচ্ছে না। তাহলে দেখেন এটা ডেল জি ডেল এক্স কত, 2x, তাই না? হ্যাঁ এটা কি কখনো জিরো? তাই এটা জিরো হইতে পারে, কিন্তু এটা যদি জিরো হয় তাহলে কি ওয়াই জিরো হবে? del g divided by del x equals 2x. 2x implies y not equal to 0 or কারণ 1 আছে, gy not equal to 0। নট ইকুয়াল টু 0, ঠিক আছে। ঠিক আছে, তার কারণ মানে একটা y এইখানে আছে। এটা একটা রেগুলার কার্ভ, হ্যাঁ মানে একটা যদি একটা যদি জিরো আইসাও পরে অন্যটা জিরো হওয়ার কোনো চান্স নাই, চান্স নাই, আর যদি অন্যটা জিরো আসে তাহলে এই প্রথমটা জিরো আসার কোনো চান্স নেই। প্রথমটা জিরো হইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি।
একটু ব্যাক করবা, আমি একটু লিখে রাখি। 0 or gy is not equals 0, কারণ del g divided by del x plus del g divided by del y equals 1, তাই তো, তাই না? হ্যাঁ আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটার মধ্যে ডেরিভেটিভটা নেই, হ্যাঁ, হ্যাঁ তাহলে ওয়ানটা আমার জিরো হয়ে যাচ্ছে না? না, কিন্তু আপনি তো ভ্যালু হিসাব করবেন তখন, মানে আমি তখন হিসাব করতেছি, তুমি খেয়াল করো জিনিসটা, 2x হ্যাঁ প্লাস আমি বুঝছি আপনি কি বলতে 2y চাইতেছেন। dy divided by dx equals 0। আপনি কি বলতে চাইতেছেন সেটা আমি বুঝতেছি। আপনি আচ্ছা, বলতে চাইতেছেন যে এই কি জানি বলে, যখন আমি এটারে নেই তখন তো আমার আসতেছে এরকম যে 2x plus 2y dy divided by dx equals 0। এটা বলতে চাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে চাচ্ছি। না, আমরা কিন্তু এখন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন এমনে করতেছি না। আচ্ছা, আমরা কেমনে করতেছি? আমরা করতেছি হইলো তার গ্রেডিয়েন্ট নিতেছি, হুম এবং গ্রেডিয়েন্ট নিতেছি, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং হুম, সেকেন্ড কথা হইতেছে আমরা ডাইরেক্ট ওই যে এটারও যদি আপনি সাইড চেঞ্জ করেন তাহলে তো আসতেছে আপনার dy dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা ওইটা না কইরা ওই যে ওই থিওরেমটা ডাইরেক্ট ইউজ করতেছি। কই, এই যে এদিকে যে থিওরেমটা ছিল। এই যে এই থিওরেমটা। হ্যাঁ, আচ্ছা, আমি একটু রিলেট করার চেষ্টা করতেছি, তো তারা অনেক একটু লিখে নিই। মাইনাস আর ডেল, ওই জিনিসটা কেন আমরা ব্যবহার করব না, বুঝতে পারছি। ফাইন, ঠিক আছে, বলো। ওই জিনিসটা আমরা মানে এখানে ব্যবহার করব না, এবং ওই জিনিসটা আলটিমেটলি, আর আপনি কি বলছেন যে মানে দুইটা একসাথে জিরো হইতে পারে, ওই টাইপ কিছু বলতেছেন? না না, ও আচ্ছা। ওকে ফাইন। তাহলে তো হইলই। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আগাই। হ্যাঁ, আগাচ্ছি, বলো। ইমপ্লিসিট ফাংশন থিওরেম ইন Rn আর প্লাস এন প্লাস ওয়ান। ওই আগেরটারেই খালি আপনার বাড়াইছে, ভেক্টরটা বাড়াই দিছি। ভেক্টর বাড়াইছে, এই আর কি। ওকে বুঝছেন? তো এটা আপনি একটু দেখলেই বুঝবেন। ওকে, আমি দেখতেছি। আচ্ছা, নিচের ডিওয়াইএক্সটা কি, এইটা কেমনে লিখছে এইটা একটু দেখাই দাও। হ্যাঁ নিচের ডিএক্সটা কেমনে লিখছে সেইটা, ডিজি ডিএক্সএন, নিচের এই যে ফিগারটা হ্যাঁ ওয়ান হ্যাঁ হ্যাঁ ডিভাইডেড হ্যাঁ বাই ডেল হ্যাঁ জি হ্যাঁ ওয়াই। হ্যাঁ আমি বুঝছি যে এটা না। হ্যাঁ হ্যাঁ, এইটা কি আপনি সবসময় কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট কই? ওই যে ওয়ান ডিভাইডেড বাই ডেল জি ডেল ওয়াই এক্স, না ওইটা না কি না, প্রত্যেকটা এইখান টার্মের থেকে জন্য দেখেন, ডিনোমিনেটরটা? হ্যাঁ, বলো। সব কয়টার জন্যই আপনি যে এই টার্মটা আছে না, হ্যাঁ সকল এক্স আই এর জন্যই। হ্যাঁ আর সকল এক্স এর জন্য আপনার টোটাল ডিফারেন্সিয়ালটা ওই যে গ্রেডিয়েন্ট দিয়া লেখে না, হ্যাঁ তাহলে এই জিনিসটা আলটিমেটলি গ্রেডিয়েন্ট না? হ্যাঁ, ওই এতটুক গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, এতটুকটা তো আমার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তাহলে আপনি যখন এই যে দেখেন আই ডিনোমিনেটরের ধরে পাশে। ধরে নিতেছিলেন, হ্যাঁ, ও তখন হলো আপনি এই ফর্মুলাটা দিতেছিলেন। আচ্ছা, এখন বুঝতে যেহেতু সবাইরে একসাথে নিতেছেন, হুম, তখনই আপনার গ্রেডিয়েন্টটা ইউজ করতেছেন। বুঝতে পারছি, এই জিনিসটা একটু নোট রাখ প্লিজ, যদি একটু টাইম দাও। ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স আই এক্স স্কয়ার মাইনাস ডেল জি ডেল এক্স আই এক্স স্টার ওয়াই স্টার মাইনাস ডেল জি ডেল ওয়াই এক্স স্টার ওয়াই স্টার, এটা হলো আমার ইকুইভ্যালেন্ট টু জি ওয়াই এক্স স্টার ইকুয়ালস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই del g del y
এক্স স্টার ওয়াই স্টার, তারপরে ডেল জি ডেল এক্স ওয়ান এক্স স্টার ওয়াই স্টার। একটা জিনিসে যতভাবে জটিল করা যায় ততভাবে এরা জটিল করছে। না, জটিল করার কি আছে? ওকে ফাইন, লিখছি। তারপরে তারপরে ওই লেভেল সেটের ক্ষেত্রেও আগের মতোই হিসাব, আপনার দুইটার জন্য যা ছিল এখানে এন সংখ্যক কিসের ওই যে রেগুলার পয়েন্ট সবই সেম। আচ্ছা ফাইন, ঠিক আছে। তো ওই আমরা আগে যেমন বলছি রেগুলার কার্ভ, হুম, এখানে হলো রেগুলার সারফেস। কার্ভের বদলে সারফেস। ওকে। হয়ে গেল সারফেস। আইএফটি হইতেছে মনে হয় ইমপ্লিসিট ইমপ্লিসিট ফাংশন থিওরেম। থিওরেম। If x star is regular, then the level set show x is locally a graph of continuous function of 1 and minus variables. n মাইনাস ওয়ান ভেরিয়েবল, এটা n minus এটা 1 বুঝছেন? variable. না হ্যাঁ, না না, আচ্ছা। লেভেল কার্ভটার কথা চিন্তা করেন। এমনিতে আর 3 ছিল, কিন্তু আমরা এখানে টোটাল ইন্ডিপেন্ডেন্ট ছিল দুইটা হুম, আর ডিপেন্ডেন্ট ছিল একটা, না? একটা xy ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট একটা। ঠিক আছে, তো এটার যদি আমি ইমপ্লিসিট ফাংশন আকারে লিখতাম তাহলে তো আসতো এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড ইকুয়াল 0, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা কি ইমপ্লিসিট ফাংশন? এটা কয় ভেরিয়েবলের? 3 ভেরিয়েবল। আর লেভেল কার্ভটা? লেভেল কার্ভটা 2 ভেরিয়েবলের। এবার বুঝছেন সম্পর্কটা? বুঝতে পারছি, ওই জেডটা বাদ যাবে আর কি। হ্যাঁ, যদি আপনার এই যে এই এন সংখ্যক ফাংশনের মানে এখন আর এই ডিপেন্ডেন্ট, আমরা তো ওইখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরছি, আর ইমপ্লিসিট হুম, ফাংশনে তো আসলে সবাই ইন্ডিপেন্ডেন্ট আবার সবাই ডিপেন্ডেন্ট, আচ্ছা অরিজিনাল ইমপ্লিসিট ফাংশন যেটা সেটাতে। আচ্ছা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে লেভেল সেটটা হইতেছে আপনার ওই যে একটা মানে একটার জন্য আরেকটার ফাংশন, কারণ ও না, আচ্ছা দাঁড়ান, এখানে একটা কাহিনী ছিল, সরি। এই যে লেভেল সেটটা কই গেল, এটা তো আলটিমেটলি আপনার এরকম যে y is equal to রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে এটা হলো ফাংশন অফ এক্স। দাঁড়ান, আমি একটু আগে কেন ভুল বললাম, এটা হলো ফাংশন অফ এক্স, তার মানে কি 2 মাইনাস 1 ভেরিয়েবল, এটা কিছু না। 2 minus 1 ভেরিয়েবল কোনটা, ওয়াইটা? হ্যাঁ, মানে এই লেভেল কার্ভটা আলটিমেটলি শুধু এক্স এর একটা ফাংশন থাকতেছে না, এক্স ইন্ডিপেন্ডেন্ট ওয়াই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো মানে ইমপ্লিসিট ফাংশন 2 ভেরিয়েবলের, আর যখন আমরা ওইটারে ওই যে লেভেল কার্ভ নিতেছি তখন ওটা এক ভেরিয়েবলের একটা ফাংশনে চলে যেতেছে, এনে তাই বলছে। ওকে, ইমপ্লিসিট ফাংশন n ভেরিয়েবল হইলে লেভেল কার্ভ হয় n minus 1 ভেরিয়েবল। হ্যাঁ, লেভেল কার্ভ হইতেছে n মাইনাস 1 ভেরিয়েবলের একটা c1 ফাংশন হয়ে যেতেছে, এবং লোকালি কথাটা ইম্পর্টেন্ট। হলে ইমপ্লিসিট ফাংশন n ভেরিয়েবল হলে কি কার্ভ? লোকাল কার্ভ, লেভেল কার্ভ n minus 1 ভেরিয়েবল এর হয় এবং কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল c1 হয়, c1। এন একটা টার্ম আছে ভাই, লোকালি, লোকালি কথাটা গুরুত্বপূর্ণ। c1 হয়। আচ্ছা, লোকালিটা কি? লোকালি মানে হইতেছে আপনার আশেপাশের অল্প পয়েন্টে। আচ্ছা, লোকালি বুঝতে পারছি, কিন্তু লোকালি কি হয়? লোকালি ডিফারেন্স কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, লোকালি কন্টিনিউয়াস। ইন অ্যান ওপেন বল, ওপেন বল পড়ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ওপেন বলের মধ্যে জিনিসটা ফাংশন হিসেবে কাজ করে। যেমন ধরেন এই যে
উপরেই যে ছিল y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হুম, এটা কি আপনার পুরা এলাকায় ফাংশন ছিল? না, পুরা ফাংশন তো ছিল না, কারণ না, জিনিসটা প্লাস মাইনাস চলে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ধরেন যে এক্স ইকুয়াল টু নিবেন হাফ, হুম, তাহলে হাফের আশেপাশে হুম, ধরেন যে হাফ প্লাস 0.001 হুম, আর হাফ মাইনাস 0.001, হুম, এই অংশটুকে জিনিসটা আপনার ছিল না, কন্টিনিউয়াস হবে না, কারণ আপনার এটা তো গিয়া ক্যাচাল করবো যখন পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়, তখন প্লাস মাইনাস 1 এর ক্ষেত্রে। হুম, 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 এছাড়া তো আর ক্যাচাল করতেছে না, হ্যাঁ, তাহলে বাকি জায়গায় তো এটা স্মুথ। হ্যাঁ, কাজে সেটা বলছে যে আশেপাশে অল্প একটা জায়গায় ফাংশনটা স্মুথ হবে। লোকালি স্মুথ আর কি। হ্যাঁ, লোকালি, ওই জিনিসটা হলো লোকালি, যে অল্প একটু জায়গায় হয়, পুরাটা হওয়াটা জরুরি না। ওকে, ফাইন। তারপর বলো, চাইতে দেবে না, বলো। দিদির আসো? হ্যাঁ, আছি আছি। আচ্ছা, তাহলে আচ্ছা, আমার আপনি কি আজান দিতেছেন, নামাজ পড়তে যাবেন? নামাজটা পড়ে আসি নেবে হালকা একটু। আচ্ছা ভাই, তাহলে আমরা আসলে একটু ব্রেক নেই, অনেকক্ষণ 1.5 ঘন্টা কথা কইতেছি তো, একটু আচ্ছা, টায়ার্ড হয়ে তাহলে গেছি। আগামীকাল তাহলে বসি, ঠিক আছে? সন্ধ্যায় বসবেন আবার? আর সন্ধ্যায় বসার দরকার নেই, আগামীকাল বসি। আচ্ছা। আগামীকাল আমরা প্রবলেম সেট 2টা নিয়ে একটু বসবো, ঠিক আছে? হ্যাঁ, আগামীকাল আমরা প্রবলেম সেট 2টা নিয়ে একটু বসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, এই ওকে, ইটা আচ্ছা। পড়াইতে পারলে ভালো তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমরা তাহলে এরপরে